নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই নিবেদন আপনাদের পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। আজকে আপনাদেরকে শোনাবো রিয়া পালের কাহিনী তাবিজ। তবে গল্প শুরুর আগে আমার শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, গল্প ভালো লাগলে লাইক বাটন প্রেস করে গল্পটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে কিন্তু ভুলো না। তোমাদের এই সহযোগিতায় আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আজকে তোমরা শুনবে রিয়া পালের কাহিনী তাবিজ। তুমি আর এই জ্বর গায়ে আজ কাজে যেও নি গো। আজ একটু বিশ্রাম নাও দেখি, চারটি গরম ভাত ফুটিয়ে দি পেটে দাও। এভাবে আর কদিন শরীর খানা চলবে? কাজে না গেলি কারখানার কাজখানা যে টিকবে নি যে মেনু। সামনেই দুর্গা পূজা আসতিছে, তোমারে আর আমার পুতুল মাটারে যে দুটো ভালো কাপড় কিনে দিব সে মুরতটাও তো ঠাকুর দেয়নি। যা সামান্য আয় হয় তাতে তো আমাদের তিনজনের পেট চালানোই ঠিকঠাক করে যায় না, তাই আবার অসুখ বিসুখ। কাল কিছু পুতির মালা রং করেছি, ওবেলায় বীরকপুরের মেলায় ওগুলো নিয়ে বসতে হবে। আজ যে মেলা কাজ রে আমার। এই কটা দিন বিক্রি বাটা একটু বেশি হলে তবেই তো এইবারে তোমারে আর আমার মাটারে নতুন কাপড় পরিয়ে দুর্গা মাকে দেখাতে নিয়ে যেতে পারবো। এই অসুখের মধ্যে এত ধকল শরীরটা কি সইতে পারবে? তুমি এত চিন্তা করো নি গো, দুজনে ঠিক সংসার খান চালিয়ে নেব। আমি দেখছি আর দুটি বাড়ি কাজ খুঁজি। না, তোমায় এতগুলো বাড়িতে গিয়ে গিয়ে কাজ করতে হবে নি মিনু। গরিব মানুষের অসুখ বিসুখ নিয়ে অত ভাবলে চলে নাকি? তুমি বরং পুটলিতে দুটি মুড়ি বেঁধে দাও দেখিনি, তাড়াতাড়ি বেরোই। এই বেলা দেরি করলে বাবু কিন্তু কিছুতেই তাড়াতাড়ি ছুটি দেবে না গো। একটা দীর্ঘশ্বাস ফেলে চারটি মুড়ি আর দুটো চাপা কলা পুটলিতে বেঁধে দিল মিনু। বয়সের ভারে মুহ্যমান সাইকেলটার এক পাশে সেই পুটলিটা বেঁধে কারখানার উদ্দেশ্যে রওনা হলো নরেন। ভালোবেসেই বছর চারেক হলো গায়ের একেবারে শেষ প্রান্তে ঘর বেঁধেছে নরেন আর মিনু। সংসার বলতে ছিল টিনের ছাউনি দিয়ে গড়া এক চিলতে মাটির ঘরটা, একটা চাটাই আর মশারি, গুটি কয়েক জামা কাপড় রাখা একটা বাক্স, একটা স্টোভ, ৩-৪টে বাসন কোসন আর দুজন নরনারীর একে অপরের প্রতি থাকা একটা প্রবল টান। ওই অদৃশ্য সুতোর টানেই যেন সংসারটা চলছে। বিবাহের ১ বছরের মধ্যেই গর্ভবতী হয় মিনু। ভরা শ্রাবণে জন্ম নেয় ওদের ছোট্ট মিষ্টি মেয়ে পুতুল। ঠিক একেবারে পুতুলের মতোই আদল মেয়েটির। ওর ওই টানা টানা চোখ দুটো যেন এক অদ্ভুত মায়া মাখানো। নরেন আর মিনু দুইজনেরই একেবারে চোখের মনি ওই মেয়ে। মুড়ি, একটু চাপ কলা এসব খেয়েই রাত কেটে দিন হয়ে যায় ওই সংসারে। ভাগ্য একটু ভালো থাকলে সেদিন হয়তো দুটো গরম ভাত জোটে। নরেন কাজে বেরিয়ে গেলে পর উঠোনের দিকে চেয়ে উদাসীন মনে বসে মিনু এসবই ভাবছিল। এমন সময় হঠাৎই নীরবতা ভঙ্গ করে পদ্ম এসে হাজির হলো উঠোনে। হ্যাঁ গো মিনু দিদি, আমাদের বাড়ি কাজে আসবে বলে যে মাকে কয়ে এসেছো কাল? মা তো আমার পথ চেয়ে বসে আছে। আজ আমাদের বাড়িতে যে ছোট ঠাকুমার শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন হয়েছে, মেলা কাজ তো। বৌদিদি বলেছিল বটে আজ একটু সকাল সকাল করে ও বাড়ি যেতে। আমি এক কেড়ে ভুলে গেছিলাম রে পদ্ম। তুই যা, আমি এক্ষুনি আসতেছি। একটু পর পুতুল বাড়িতে ফিরতেই ওকে সাথে করে পদ্মদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো মিনু।
পদ্মদের বাড়ি প্রবেশ করা মাত্রই চোখ ধাঁধিয়ে গেল মিনুর। 3 তলা দালানের বেশ বড় সড়ো একটা বাড়ি, সামনেই উঠোনটা, আর উঠোনের একধারে বড় বড় ডেকচিতে নানান পদের খাদ্য খাবার রান্না হচ্ছে। একপাশে রুই মাছের বড় বড় পিসগুলোকে ভেজে সাজিয়ে রাখা হয়েছে। একটু পরেই হয়তো কড়াইতে ফুটতে থাকা ঝোলের মধ্যে একে একে চলে যাবে সেগুলো। আর ঠিক তার উল্টো দিকেই প্রস্তুত করা হচ্ছে পরমান্ন। পুরো বাতাসটা এসব সুগন্ধি খাবারের ঘ্রাণে ভরে উঠেছে একেবারে। উদাসীন দৃষ্টিতে এসবই চেয়ে চেয়ে দেখছিল মিনু। এমন সময় তার কানে এলো, কি রে মিনু, এখন তোর আসার সময় হলো? কত বাসন পড়ে আছে, শিগগিরই যা। বাসনগুলো মেজে রান্নাঘরটা আজকে একটু ভালো করে মুছে দিস। ছেড়াদের কাজ তো একটু দেখে শুনে করতে হবে, যেন আবার ছোঁয়াছানি না হয়ে যায়। বুড়ি গেল তো গেল, আমার পদ্মটার বিয়ে ঠিক হলো আর চলি গেল। চোখটা ছলছল করে উঠল মিনুর। বাড়িতে একটু ভালো মন্দ খাবার হলেই বৃদ্ধা টিফিন বাক্সে ভরে মিনুর জন্য গুছিয়ে দিত। এই তো সেবার জ্বরের মধ্যে যখন মিনু কাজে এসে জ্ঞান হারালো, বৃদ্ধা কত যত্ন করে মিনুকে 4টি ভাত বেড়ে আর একটা রুইয়ের মস্ত পিস দিয়ে বলেছিল, শরীরটার একটু খেয়াল রাখ মিনু, এত কাজ করিসনি বাসা। এই ভাত 4টি মুখে দে, গাছের কতগুলো জাম আর পেয়ারা দিয়েছি। ভাত 4টি পেটে দিয়ে পেয়ারা খানা খাবি, শরীরে একটু রক্ত হবে। এসব নানা কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে অনবরত জল ঝরে চলল মিনুর। তবে পরক্ষণে নিজেকে সামলে তড়িঘড়ি আঁচলটা দিয়ে চোখটা মুছে নিল সে। এই সময় পদ্মর মা শ্যামলীর কর্কশ কণ্ঠটা আবার শোনা যায়, বলো যা, তুই আবার এই গেরাস্তের বাড়িতে ভর দুপুরবেলা চোখের জল ফেলছিস কেন? বুড়ি যতদিন ছিল হাড় মাসেক করে জ্বালিয়ে খেয়েছে, বাড়ির সব টাকা পয়সা নিয়ে ভিখিরিদের মাঝে বিলাই দিয়েছে। নে নে, মেলা কাজ পড়ে আছে, বাসনগুলো নিয়ে কলতলায় যা, একটু পরেই বাবা চলে আসবে, যজ্ঞ শুরু হয়ে যাবে। যজ্ঞের পর এইসব খাবার আর খাওয়া যাবে না, সব ফেলি দিতে হবে। এই তো যাচ্ছি গো বৌদিদি। প্রায় ঘন্টা 2 পর সমস্ত বাসন ধুয়ে উঠে দাঁড়াতেই মাথাটা যেন একটু ঘুরে গেল মিনুর। কোনো রকমে উঠে দাঁড়িয়ে আঁচলটা দিয়ে মুখটা একবার একটু মুছে নিল। বেলা অনেকটাই হয়েছে, ওদিকে নরেনও একটু পর বাড়ি ফিরবে। 7-5 চিন্তা করতে করতে রান্নাঘরের দিকে পা বাড়ালো মিনু। রান্নাঘরে টুকিটাকি কাজ সারছিল শ্যামলী। রান্নাঘরে ঢুকে একটু ইতস্তত করে মৃদু স্বরে মিনু বলল, বৌদিদি, একখান কথা ছিল। বলছিলুম যে, এত আবদা আবদা করিস না তো, বলে ফেল। আমাদের খাবারখানা এখানে বসে না খেয়ে যদি ঘরে নিয়ে যেতুম, আসলে পুতুলের বাবাও তো একটু পরে ফিরবে, তাই আর কি। এখন খেতে বসলে বড় দেরি হয়ে যাবে। ঠিক আছে, যেটা যেটা খাবি তুই নিয়ে যা, আজ সব বুড়ির পছন্দের খাবার হয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে শ্যামলী পুনরায় আবার নিজের কাজে মন দেয়। উঠোনের একধারে বসে পুতুল যেন বেশ মনোযোগ সহকারে নিজের মনেই বিড়বিড় করে চলেছে। দূর থেকে মেয়ের এইরূপ কাণ্ড দেখে একটু হাসিই পায় মিনুর। কাছে গিয়ে বলে, হ্যাঁ রে পুতুল বুড়ি, এবার বাড়ি যেতে হবে তো নাকি? দেখো মা, আমি কি পাইছি। কথাটা বলেই বেশ একটা ছোট্ট সুন্দর পুতুলের মতো জিনিস মিনুর হাতে তুলে দিল ওর মেয়ে পুতুল। এটা কোত্থেকে পেলি রে মা? ওই যে গো, কালো দাদুটা দিলে তো। আদো আদো করে পুতুল কি যে বলল মিনু ঠিক বুঝল না।
তবে এসব কথায় খুব একটা কান দেওয়ার প্রয়োজন মনে করল না সে। পুতুলের হাত ধরে ঘরে ফিরল মিনু। তারপর বেশ গুছিয়ে মাছ মাংস সাজিয়ে পুতুলকে খাইয়ে নরেন আর মিনু খেতে বসল। খাওয়া শেষে মাছের কাটাকুটি, হাড়গোড় ভর্তি বাটিটা আর থালা দুটো ঘরের এক কোণে রেখে ঘুমোতে গেল মিনু। হঠাৎ মাঝরাতে কিসের যেন একটা আওয়াজে ঘুমটা ভেঙে যায় মিনুর। শব্দটা বেশ কিছুক্ষণ ধরে কানে আসছিল তার। ধীরে ধীরে উঠে বসে। ঘরের হেরিকেনটা জ্বালিয়ে একটু এদিক ওদিক চাইতেই হঠাৎ ওর চোখে পড়ল মাছের কাঁটাকুটি আর মাংসের হাড়গুলো রাখা বাটিটা ফাঁকা, আর ঠিক বাটিটার সামনেই বসে রয়েছে মাটির ওই পুতুলটা। বেশ হাসি হাসি মুখ করে পুতুলটা যেন চেয়ে আছে মিনুর পাশে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা রক্ত মাংসে গড়া ছোট্ট পুতুলটার দিকে, মানে মিনুর মেয়ের দিকে। আচমকাই কি ভেবে যেন মিনুর বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। ধীর পায়ে পুতুলটার দিকে এগিয়ে যেতেই মিনু লক্ষ্য করল পুতুলটার চোখগুলো কেমন যেন স্বাভাবিক নয়, বড্ড বেশি জীবন্ত। ঠোঁট দুটো টুকটুকে লাল, আর ঠিক ওর গলা বরাবর একটা কালো রঙের কাপড় দিয়ে মুড়ে তাবিজের মতো কিছু একটা বাঁধা রয়েছে। কৌতূহল বশত নিচু হয়ে পুতুলটার কাছে মুখ নিয়ে তাবিজটা একটু নেড়ে চেড়ে দেখল মিনু। আর তখনই নজরে এলো তাবিজের কাপড়টার গায়ে আঁকা একটা বিশেষ চিহ্ন। মিনিট পাঁচেক ধরে ওটা দেখে কি যেন একটা ভাবল মিনু। নরেন মাঝে মাঝে কাপড়ের উপর আঁকার কাজ করে, মিনু ওকে সাহায্য করে, কিন্তু এই অদ্ভুত ধরনের সুন্দর কাজ ও তো এর আগে কখনো দেখেনি। আনমনা হয়ে পুতুলটাকে সেখান থেকে তুলে ঘরের এক কোণে সরিয়ে রাখল মিনু। তারপর আবার গিয়ে শুয়ে পড়ল। পাশেই তার মেয়ে পুতুল আর নরেন অঘরে ঘুমোচ্ছে। নানা রকম চিন্তা করতে করতে মিনুও একসময় ঘুমিয়ে পড়ল। ঘড়িতে তখন সময় 4:10। ওদের অলক্ষেই একজোড়া লাল টুকটুকে ঠোঁটে ফুটে উঠল ক্রূর হাসি। পরদিন সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল মিনুর। তাড়াতাড়ি করে উঠে টুকিটাকি কাজগুলো আগে সারল। ওদিকে নরেন কাজে বেরিয়ে গিয়েছে। তবে পুতুল এখনো ঘুমোচ্ছে দেখে একবার ঘড়ির দিকে চাইল মিনু। ঘড়ি বলছে বেলা 8টা। সাধারণত পুতুল এত বেলা পর্যন্ত তো ঘুমোয় না। যেন একটু অদ্ভুত লাগলো মিনুর। বাসনগুলো এক জায়গায় গুছিয়ে রেখে চিড়ে মুড়ি জলে ভিজিয়ে পুতুলকে ডাকতে এলো। হ্যাঁ রে পুতুল মা, ওর দেখিনি, কত বেলা হয়ে গেল, এইবার একটু কিছু পেটে দে দেখি। আড়মোড় ভাঙতে ভাঙতে উঠে বসে মেয়ে। পুতুলকে খাইয়ে ঠিক 9টার সময় কাজে বেরিয়ে যায় মিনু। 2 বাড়ির কাজ সেরে পদ্মদের বাড়ির চৌকাঠে পা রাখতেই হঠাৎ যেন মিনুর গা ঘেঁষে একটা বাতাস বয়ে যায়। হ্যাঁ রে মিনু, এখন সময় হলো আসার, তাড়াতাড়ি রান্নাঘরে আয়, আজ বাবা এসেছে, জল খাবার বানাতে হবে। কিসের বাবা গো বৌদিদি? একটু চিন্তিত হয়ে শ্যামলী নিচু স্বরে বলল, বুড়ি বুড়েও শান্তি দিল না রে, দোষ লেগেছে দোষ। ওদিকে কাল সেরাতদের কাছে দোষ কাটানোর আয়োজন করা হয়েছিল, কিন্তু এমন জোরে বর্ষা হলো যজ্ঞ নষ্ট হয়ে গেল। বুড়ির ছেলে আবার ওই পুরোহিত বাবাকে ধরে এনেছে আবার যজ্ঞ করার জন্য।
কিন্তু টাকার শ্রাদ্ধ আমি আর করতে দেবনি। দোষ? কিসের দোষ গো? মরণের সময় বিচার আচার করে পুরোহিত মশাই দোষ আছে কিনা তার বিচার করে। যার যত পথ দোষ সে তত মায়ায় জড়িয়ে থাকে সংসারের সাথে, মুক্তি পায় না রে। বুড়িও মুক্তি পায়নি রে মিনু, এই বাড়ি ছেড়ে বুড়ি যেতে পারেনি। এসব কি বলছো গো বৌদিদি? হ্যাঁ রে, তুই তাড়াতাড়ি চল রান্নাঘরে, বাবার জন্য কিছু খাবার করতে হবে তো। ঠিক হলঘরের মতো একটা বড় ঘরে বসে রয়েছে দীর্ঘদেহী বেশ ভারী চেহারার একজন পুরুষ। লোকটার মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, পরনে কালো রঙের বস্ত্র, মাথায়ও ওই একই রকম কালো রঙের কাপড় বাঁধা, আর তার গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা। মিনুর নজর চারপাশ ঘুরে স্থির হলো লোকটার গলায়। গলায় রুদ্রাক্ষের মালার নিচে বাঁধা রয়েছে একটা তাবিজ, কালো কাপড়ে মোড়া তাবিজ, যার উপর হুবহু একই চিহ্ন আঁকা, ঠিক যেমন ওর বাড়িতে রাখা পুতুলটার গলায় দেখেছিল কাল রাতে। আরে খাবারগুলো দে বাবাকে, দরজার সামনে হা করে দাঁড়াই আছিস কেন? এসব দেখতে দেখতে হরেক রকমের ফল আর মিষ্টি দিয়ে সাজানো থালাটা হাতে নিয়ে টেবিলের ওপরে গিয়ে রাখল মিনু। দীর্ঘ আলোচনার পর লোকটা শ্যামলীর স্বামী মানে মৃত বৃদ্ধার ছেলে রমেনকে বেশ কর্কশ আর ভারী কণ্ঠে বলল, অপঘাতে মরণ, দোষ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। যোগ্য হলে আশা করছি সব ঠিক হয়ে যাবে। তবে এ মাসে যজ্ঞের আর কোনো দিন অবশিষ্ট নেই। যা করতে হবে এই মাস গেলে। এ কটা দিন সাবধানে চলাফেরা করো সব। এখন তবে আমি আসি। লোকটা চলে যেতেই শ্যামলী চড়া গলায় বলে উঠল, বুড়ি যদি এই সংসারে থেকেও থাকে, থাক না, আমাদের তো কোনো অসুবিধে হচ্ছে না। টাকার সেরাত দিয়ে আমি আর সহ্য করবো নি বাপু। পরের মাসে দুর্গা পূজা আসছে, ছেলে মেয়েগুলোকে জামা কিনে দিতে হবে তো, ওই মাসে এইসব হবে নি, এই আমি বলে দিলুম। রমেন একটু শান্ত প্রকৃতির লোক, স্ত্রীর কথায় তাই বিশেষ কোনো উত্তর না দিয়ে উপরে চলে গেল। সেদিন কাজকর্ম শেষে বাড়ি ফেরার পথে একটা গাছে বেশ বড় বড় কতগুলো লাল টুকটুকে জামরুল দেখতে পেল মিনু। তারই কয়েকটা আঁচলের মধ্যে বেঁধে বাড়ি ফিরল সে। বাড়ি ফিরতে চিৎকার করে পুতুল এসে জড়িয়ে ধরল ওর মাকে। মা, দেখো কে আইছে আমাগো বাড়ি। মিনু পুতুলের দেখানোর দিকে চাইতেই দেখল একটা টিয়া পাখি কোত্থেকে বেটা উড়ে এসে ঘরের মধ্যে বসেছে। কি সুন্দর গায়ের রং, তবে টিয়া পাখি এভাবে ঘরের মধ্যে উড়ে আসে নাকি? তাও আবার বনটিয়া। কেমন যেন একটু খটকা লাগলো মিনুর। এই পুতুল মা, এই টিয়া আবার কোত্থেকে পেলি? আমি আর মিমি খেলছিলাম, তখন এই টিয়েও এলো আমাদের সাথে খেলতে। মিমিকে? এই যে আমার মিষ্টি পুতুলটা। কোলে রাখা পুতুলটার দিকে ইশারা করে বলে উঠল মেয়ে। এসব বিষয়ে আর বিশেষ আমল না দিয়ে মিনু বলল, আচ্ছা, এবার ভালো করে তেল মাখিয়ে আগে স্নান করিয়ে দি। মুখটা কেমন শুকনো শুকনো লাগছে, চারটে ভাত ফুটিয়ে পেটে দিতে হবে তো। একরত্তি মেয়ের শুকিয়ে যাওয়া মুখটা দেখে বড্ড মায়া হলো মিনুর। সেই সকালে দুটো চিড়ে মুড়ি পেটে পড়েছে, আর এই দুপুরে এসে মিনু রান্না করবে তবে সে খাবে। একটু দুধ যে তাকে খাওয়াবে সে অবকাশই বা কই। বারান্দার এক কোণে রাখা তেলের শিশিটা নিয়ে এসে মেয়েটার সারা গায়ে তেল মালিশ করে চলল মিনু। অনতি দূরেই টিয়া পাখিটাও চুপটি করে বসে রয়েছে, যেন এই মিনু, তার মেয়ে পুতুল, এদের সবাই তার খুব চেনা, কাউকে সে ভয় পায় না। ড্যাবডেবিয়ে চেয়ে আছে মিনুর মেয়ে পুতুলের দিকে।
পুতুলও টিয়েটার সাথে অনবরত বকবক করে চলেছে। মনে মনে একটু হাসল মিনু। কি পশু পাখি কি মানুষ, এই মেয়েটার যেন কাউকেই মায়ায় জড়াতে সময় লাগে না। এই পুতুল, তোর মিমিকে আবার দিঘির ঘাটে নিয়ে যাবি নাকি? ওকে ঘরে রেখে আয়, যা। না মা, ওকে নিয়েই যাব, ও আমার সাথে স্নান করবে। জল লাগলে কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে, এই বলে দিলুম। আচ্ছা মা, তাইলে মিমিকে রাইখা দিয়ে আসি। এই দিয়ে তুই এখানে বস, আমি স্নান কইরা এক্ষুনি আইসা যাইব। পুরনো কয়েকটা ময়লা জামা কাপড় পরিষ্কার করছিল মিনু। সামনে বিস্তৃত রয়েছে পরিষ্কার কাঁচের মতো স্বচ্ছ জল নিয়ে বয়ে চলা এক সরু সুতোর মতো দেখি। আর তার মেয়ে পুতুল একটু নিচের দিকের সিঁড়িতে বসে জলে পা ডুবিয়ে খেলা করছে। পুতুল মা, এই মাত্র স্নানটা করিয়ে দিলেম, আর জল ঘাটিস নি। একটা অসুখ বিসুখ বাঁধলে আর রক্ষে থাকবে নি। উফ, এই মেয়ে যে কোনো কথা কানেই নেয় না। বকবক করতে করতেই ওর একটা পুরনো শাড়ি, নরেনের একটা জামা আর একটা তেল চিটে চাদর পরিষ্কার করে চলেছে মিনু। আচমকাই একটা আওয়াজ আসে তার কানে, কিছু যেন জলের মধ্যে পড়ার শব্দ। মাথাটা ঘুরিয়ে দেখতেই দেখে পাশে তার মেয়ে নেই। এদিক ওদিক তাকাতেই নজরে পড়ে ঠিক দিঘির পাড় থেকে একটু দূরেই জলের ওপর উপুর হয়ে একটা ছোট্ট মেয়ে ভেসে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিস্ফারিত হয়ে যায় মিনুর চোখ। আশেপাশে এখন কেউ নেই, কেউ যে বাঁচাতে আসবে সেই সময়ও নেই। সে আর কিছু ভাবতে পারে না, তাড়াতাড়ি করে শাড়িটা কোমরে গুঁজে জলের মধ্যে ঝাঁপ দেয়। কোনো রকমে কিছুটা গিয়ে পুতুলের দেহটা সে ধরে ফেলে। ততক্ষণে জ্ঞান হারিয়েছে পুতুল। ডাঙায় উঠে পুতুলের শরীরটা ধরে কয়েকটা মোক্ষম ঝাঁকুনি দেয় মিনু। পুতুল মা, ওঠ ওঠ মা আমার। তারপর বুকে চাপ দিয়ে কিছুটা জল বের করে তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে গামছা জড়িয়ে ঘরের দিকে ছোটে সে। ততক্ষণে নরেনও বাড়ি ফিরে এসেছিল। মিনুকে ওভাবে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে আসতে দেখে হতভম্ব হয়ে যায়। গিন্নি, গিন্নি, আমার পুতুল মায়ের কি হয়েছে? হাউমাউ করে কেঁদে ওঠে মিনু। আর একটু হলে আমাদের পুতুল ভেসে যাচ্ছিল গো। তুমি তুমি তাড়াতাড়ি ডাক্তার বদ্যি কিছু একটা ডাকো পুতুলের বাবা। আমার খুব ভয় করছে। একটুক্ষণ পর গায়ের কবরেজ বিশাল ভট্টাচার্যি মিনু আর নরেনের ভিটেতে এলেন। কিছু জড়িবুটির ঔষধপত্র লিখে দিয়ে পুতুলকে পরীক্ষা নিরীক্ষা করে উঠে দাঁড়ালেন তিনি। ভয়ের তেমন কিছু নেই, বিপদ কেটে গেছে। তবে একটু দেরি হলে ভালো মন্দ কিছু একটা ঘটে যেতে পারত। ওকে একটু সাবধানে রেখো নরেন ভাই, আমি চলি কেমন? ডাক্তার চলে গেলে একটু পরেই ধীরে ধীরে চোখ খুলল পুতুল। মিমি, পুতুল মা। কাঁদতে কাঁদতে পুতুলকে জড়িয়ে ধরে মিনু। আমি কি বলি গিন্নি, আমার মাটারে কিছু একটু খাইয়ে দাও। রাত হয়ে এলো, ওইটুকু মেয়ে আর কতক্ষণই বা খালি পেটে থাকবে বলো? আর কেঁদোনি গো গিন্নি। একটু পর পুতুলকে খাইয়ে শুইয়ে দিল মিনু। সারাদিনের ক্লান্তিতে নরেন কখন ঘুমিয়ে পড়েছে। সারাদিন এত পরিশ্রম যায় যে একটু বিছানার নরম চাদরের স্পর্শ পেলেই হয়। ঘুম একেবারে চাপটে ধরে নরেনকে। ওদিকে পুতুলের মাথায় হাত বোলাতে বোলাতে জেগে রয়েছে মিনু। মেয়ের চোখেও আজ আর ঘুম নেই। ধীর স্বরে মিনু প্রশ্ন করল মেয়ে পুতুলকে। আচ্ছা পুতুল, তুই তো কতবার ওই দিঘির ওইখানে খেলতে গেছিস, কিন্তু আজ হঠাৎ ওইভাবে পড়ে গেলি, কি করছিলি বলতো? আমি তো মিমিকে দেখা চমকে গেছিলাম মা। মিমি ওই জলের মধ্যেই ছিল। তুমি বললে জল লাগলে মিমি নষ্ট হয়ে যাইব, তাই তো ওকে। মাথাটা বুঝি খারাপ হয়ে গেছে? কি যে বলিস মা আমার। আচ্ছা, অনেক রাত হয়েছে,
এবার ঘুমাই পড়। আর মিমিকে খুঁজতে যাইবে তো মা? তোমার মিমি ওইখানে ঘরের কোণে বসে আছে, কাউকে খুঁজতে যেতে হবে নি মা। ঘুমিয়ে পড়, না হলে শরীরটা যে খারাপ করবে। একটু পর পুতুলকে ঘুম পাড়িয়ে উঠে বসল মিনু। অদূরে সেই মাটির পুতুলটা ঠিক আগের দিন রাতের মতোই হাসি হাসি মুখ করে চেয়ে আছে মিনুর পাশে শুয়ে থাকা তার ছোট্ট মেয়েটার দিকে। পুতুলটার দিকে তাকাতেই আজ আবারও অদ্ভুত অনুভূতিটা হলো মিনুর। কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো, তারপর এগিয়ে গেল সেই মাটির পুতুলটার দিকে। তবে জিনিসটাকে হাতে নিতেই কেঁপে উঠল মিনু। এ কি, পুতুলটার সারা শরীর, চুল, এমনকি গলার ওই কালো কাপড়ে মোড়া মাদুলিটা, সব কিছু এমন ভিজে কেন? কাঁপা কাঁপা হাতে ভেজা পুতুলটাকে হাতে নিয়ে এক দৃষ্টে ওর দিকে চেয়ে রইল মিনু। পুতুলটার ঠোঁটে লেগে থাকা ক্রূঢ় হাসিটা এই পরিসরে যেন আরো একটু বেশি ফুটে উঠল। গাটা কেমন শিরশির করে উঠল মিনুর। না, এটাকে ঘরে রাখা চলে না। পুতুলটাকে হাতে নিয়েই মিনু এগিয়ে গেল দরজার দিকে। দরজাটা খুলে পুতুলটাকে বারান্দার এক কোণে রেখে কিছুক্ষণ একভাবে পুতুলের পানে চেয়ে ওইখানেই দাঁড়িয়ে রইল। ওদিকে খাঁচায় বন্দি সবুজ রঙের টিয়েটা ঘুমাচ্ছিল এতক্ষণ। মিনুর পায়ের শব্দে তার ঘুম ভেঙেছে। কৃষ্ণপক্ষের রাত হওয়ায় চারিদিকটা ঘন কালো অন্ধকারে ডুবে। দূরে আকাশের সাথে লেগে আছে এক টুকরো সরু ফালির মতো চাঁদ আর অসংখ্য তারা। ঝিঁঝির ডাক ভেসে আসছে চারপাশ থেকে। সামনের শিউলি গাছটায় ফুটে থাকা অজস্র শিউলি ফুলের সুমিষ্ট গন্ধে বাতাসটা যেন বেশ ভারী হয়ে উঠেছে। সপ্তাহখানেক পেরোলেই মা দুর্গা আসবেন মর্তে, আর তার জন্যই যেন গোটা প্রকৃতি এক অপরূপ সাজে সেজে উঠেছে। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে এসবই উপভোগ করছিল মিনু। একটু আগের মনের সেই খুঁতখুঁতে ভাবটা ততক্ষণে প্রকৃতির ছোঁয়ায় যেন কেটে গিয়েছে। এবার ঘরে ঢুকে দরজাটা বন্ধ করল সে। তারপর বিছানার পাশে রেখে দেওয়া কলসিটা থেকে এক গ্লাস জল খেয়ে মেয়েকে জড়িয়ে শুয়ে পড়ল। সেই রাতে আরও একটা কাণ্ড ঘটল। কতক্ষণ যে মিনু ঘুমিয়েছিল জানে না। হঠাৎ করেই যেন ঘুমের মধ্যেই সে শুনতে পেল একটা বিজাতীয় শব্দ। শব্দটা আসছে ঠিক তার দরজার ওপাশ থেকে। একটা হাড়গোড় চেবানোর মতো শব্দ। পুতুলকে শক্ত করে চেপে ধরে শুয়ে রইল মিনু। এরপরে আর মিনুর কিছু মনে নেই। পরের দিন বেশ সকাল সকালে ঘুম ভাঙে মিনুর। গত রাতের ওই ঘটনাটাকে নিছকে স্বপ্ন ভেবে মন থেকে মুছে ফেলে। পুতুলের জন্য এক কৌটো দুধ কিনে এনেছিল তার বাবা। গরম জল দিয়ে সেই দুধটা বানিয়ে ঢাকা দিয়ে রাখে মিনু। মেয়ে উঠলে ওকে আগে খাইয়ে তারপর বাকি কাজ করবে মিনু, এই ভেবে সে ছোট্ট পুতুলের পাশে গিয়ে বসে। ওদিকে নরেন কাজে বেরোবে বলে হাত মুখ ধুতে দিঘির ঘাটে বেরিয়েছে। এমন সময় হঠাৎই নরেনের প্রবল চিৎকারে যেন গোটা বাড়িটা কেঁপে উঠল। কি হলো, এমন চিৎকার করছো কেন? হন্তদন্ত হয়ে বারান্দায় যেতেই মিনুর গোটা শরীরটাও কেঁপে গেল। গাটা যেন গুলিয়ে উঠল। বারান্দায় পড়ে রয়েছে কিছু সবুজ রঙের পালক, আর তার গায়ে লেগে রয়েছে রক্তের ছোপ ছোপ দাগ।
রক্তে ভেসে গিয়েছে মাটি দিয়ে করা মেঝেটা, কিছু হাড়গোড়ো পড়ে রয়েছে ইতিউতি। এ কি সব বলিসে কাণ্ড গো! পাখিটারে এভাবে বাইরে রাখছো, শেয়াল কুকুরে এসে খেয়েছে হয়তো। আমার পুত্তু মা যদি জানতে পারে খুব দুঃখ পাবি গো। মিনুর মুখ দিয়ে আর কোনো কথা বেরোয় না। ঠাই হয়ে রক্ত ভেজা মেঝেটার দিকে চেয়ে থাকে ও। মা, ও মা, কি হইছে গো? ততক্ষণে ঘুম থেকে উঠে ছোট্ট পুতুল এসে দাঁড়িয়েছে দরজার সামনে। আর তখনই বিষয়টা তারও নজরে যায়। তার প্রিয় খেলার সঙ্গী, তার সাধের পাখির এমন নৃশংস মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় একরত্তি মেয়ে। সোনা মা আমার, একটু কিছু মুখে দে মা। কাল এত বড় একখান বিপদ গেল, কিছু না খেলে যে শরীরটা টিকবে নি। সেই সকাল থেকে এক নাগারে কেঁদে যাচ্ছিল ছোট্ট পুতুল। এখন প্রায় দুপুর, এখনো কিছু মুখে দেয়নিও। বার কয়েক ওকে খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে মিনু। এবার কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ল সে। নরেন আজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। মিনু আজ আর কাজে যায়নি। একরত্তি মেয়েটাকে আজ আর চোখের আড়াল করতে মন চায়নি তার। হ্যাঁ গো, আজ কাজে যেতে পারলাম না, বৌদিদি খুব রাগ করবে গো। ভাবছি এবেলা গিয়ে বাসনপত্রগুলো মেজে দিয়ে আসি, কি বলো? যাও, আমি তো আমার পুতুল মার কাছে রয়েছি। একখান কথা ভাবছিলাম জানো। কি কথা? কাল রাত্রিরে আমি যখন উঠলাম তখনও তো ডেটা বেশ ভালোই ছিল, তাহলে হঠাৎ এমন কাণ্ডখান কিভাবে যে ঘটলো? কথা বলতে বলতে হঠাৎ মিনুর নজর গেল ঘরের কোণে। সেখানে হেলান দেওয়া রয়েছে মাটির পুতুলটা। আর হঠাৎ মিনুর চোখ পড়তেই ওর মনে হলো পুতুলটার টুকটুকে লাল ঠোঁট দুটোর মধ্যে আবার যেন খেলে যাচ্ছে ক্রূঢ় হাসিটা। ভ্রু দুটো কুঁচকে গেল মিনুর। এই পুতুলখানা তো কাল রাত্রিরে বাইরে রেখে দিয়ে আসলাম, এটা আবার ঘরে আসলো কি করে? হয়তো পুতুল মাই নিয়ে এসেছে। না, পুতু তো সেই সকাল থেকে কেঁদে চলেছে ওর টিয়ের জন্য। ওর কোনো দিকে হুঁশ জ্ঞানই ছিল না। ওসব নিয়ে এত ভেবনি, বেলা কিন্তু বয়ে গেল গা। তুমি কাজে বেরুলি, এক্ষুনি যাও। হন্তদন্ত হয়ে সেদিন বেরিয়েছিল মিনু। পদ্মদের বাড়ির চৌকাঠে পা রাখা মাত্রই শ্যামলী হাঁক দিল। কে আবার এই অবেলায় এলো গো? আমি গো বৌদিদি, মিনু। তাই এবেলা আবার আসতে গেলি কেন? কাজ তো আমি সব সেরে নিছিলাম, তুই ছুটিতেই থাক। রাগ করুনি গো বৌদিদি, সকাল থেকে এমন সব কাণ্ড হলো যে মেয়েটারে একা ফেলি আর আসতে পারলুম নি গো। কেন, পুতুলের আবার কি হলো? মেয়েটা কাল দিঘিতে ডুবতে ডুবতে বেঁচেছে। রাতে সেই নিয়ে বড্ড চিন্তায় ছিলাম। সকালবেলা আবার আর এক কাণ্ড, মেয়ের সাধে টিয়ে পাখিটারে কুকুর শিয়ালে এক্কেরে ছিঁড়ে খেয়েছে। পুরো ঘর আমার এক্কেরে রক্তারক্তি কাণ্ড। মেয়ে আমার এমন দুঃখ পেয়েছে, সকাল থেকে কিছু মুখে তোলেনি। ওরে ফেলি তাই আর আসতে পারিনি গো বৌদিদি। কি অলক্ষণে কাণ্ড! তুই বরং পুতুলকে নে, একবার মায়ের মন্দির থেকে ঝাড়ফুঁক করে নিয়ে আয়। খারাপ হাওয়া বাতাস লেগেছে হয়তো। আমাদের ঘরেও বড্ড অলক্ষণে কাণ্ড হচ্ছে। কি কাণ্ড গো? রোজ রাত হলি 3 তলার ঘর থেকে কিসের যেন শব্দ আসে, মনে হয় কেউ যেন হাঁটছে। পুরি মরার পর থেকে তো ও ঘর বন্ধ। কাল পদ্ম ও ঘরে কারোর ছায়া দেখে ভীষণ ভয় পেয়েছে। তাই তো কাল বাবারে ডেকেছি,
যজ্ঞিখানা এবারে দুর্গা পুজোর ভিতর করি ফেলতে হবে। বুকখানা আমার কাল রাত্রিতে কি ভার হয়ে আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে একটু থামল শ্যামলী। তারপর আবার বলল, তা এবেলা তো কোনো কাজ নেই, তুই বরং বাড়ি চলে যা। চারটি ভাত আর তরকারি আছে, ওগুলো নিয়ে যা। মুখখানা তো একবারে শুকিয়ে গেছে। খাবারগুলো নিয়ে বেরোতেই যাবে এমন সময় শ্যামলী পিছু ডাকল, শোন মিনু, মায়ের পুজো তো চলেই এলো, আর একটা হপ্তা আয়োজন করতে হবে। তুই না থাকলে আমি কিন্তু পেরে উঠব নি। একটু সকাল করে চলে আসতে হবে, পারবি তো? হ্যাঁ বৌদিদি, তুমি এক কেড়ে চিন্তা করোনি। খাবারগুলো নিয়ে ঘরে ফিরল মিনু। তবে ঘরে ঢুকে নরেনকে চিন্তিত মুখে ঘুমন্ত পুতুলের পাশে বসে থাকতে দেখে তার মনটা খচখচ করে উঠল। কি গো, কিছু হয়েছে? এমন শুকনো লাগছে মুখখানা। পুতুমা এখনো ওঠেনি? ঘুমন্ত পুতুলের কপালে হাত দিতেই মনের খচখচানির কারণটা টের পেল সে। কেঁপে উঠল। এ কি গো, জ্বরে গাজে একেবারে পুড়ে যাচ্ছে গো। সুশ্রীতে ডুবে গেছে মিনু। এখন তো ডাক্তার বদ্যিও পাবনি। ভয়ে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে আছে। এক্ষুনি জলপটি দিতে হবে, নইলে তাপ আরো বেড়ে যাবে। এই বলে দৌড়ে গিয়ে একটা বাটিতে জল নিয়ে এলো মিনু। তারপর আঁচল থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে ছোট্ট পুতুলের কপালে জলপট্টি দিয়ে চলল। প্রায় 1 ঘন্টা ধরে চলল তার ওই জলপট্টি দেওয়া। কাটল বেশ কিছুক্ষণ। তাপ একটু সেরেছে। মেয়েটা আমার সকাল থেকে কিছুটি মুখে দেয়নি গো। কিছু একটা এবার পেটে দিতে হবে। আহারে, একদিন এই মিষ্টি মুখখানা কেমন শুকিয়ে গেছে। এই বলে একটু দুধ গুলিয়ে অর্ধনিদ্রাচ্ছন্ন আত্মজার মাথার কাছে এসে বসল মিনু। মা আমার, এই দুধটা একটু পেটে দে। আজ সারাদিন কিছুটি খাসনি। ওঠ পুতুল মা, ওঠ। অনেক ডাকাডাকির পরেও পুতুল কিন্তু সাড়া দিল না। চিন্তাটা ক্রমেই বাড়ল মিনুর। কপালে জমতে শুরু করলো বিন্দু বিন্দু ঘাম। অদূরেই মেয়ের মুখের দিকে অসহায়ভাবে চেয়ে বসে রয়েছে নরেন। ভোর হতে এখনো বেশ কিছুটা সময় বাকি। মেয়ের কি হলো, এখনো সে চোখ খুলছে না কেন? এই দুশ্চিন্তায় তারা যখন প্রায় পাগল হওয়ার জোগাড়, এমন সময় ধীরে ধীরে চোখ মেলল পুতুল। পুতুল উঠে বসতেই ওকে জড়িয়ে ধরল মিনু। তারপর ধীরে ধীরে ওকে দুধটা খাইয়ে দিতে দিতে বলল, এখন কেমন লাগছে মা? আর কষ্ট হচ্ছে না তো? ঘাড় নেড়ে সম্মতি জানালো পুতুল। দুরাতের জ্বরে যেন একরত্তি মেয়েটার শরীরটা একেবারে শুকিয়ে গিয়েছে। ছলছলে চোখে ওকে একেবারে কোলের মধ্যে শুইয়ে চুলে বিলি কেটে দিচ্ছিল নরেন। একজোড়া ক্লান্ত কৌতূহলী চোখ নিয়ে পুতুল বলে উঠল, বাবা, আজ আমায় সেই রাজকুমারীর গল্পটা শোনাবে? নিশ্চয় শোনাবো মা। আনন্দে চোখটা ছলছল করে উঠল নরেনের। আজ কতদিন পর পুতুল আবার ওর কাছে গল্প শুনতে চাইছে। কাল বিলম্ব করল না, সে শুরু করল গল্প। এক রাজ্যে এক ছোট্ট মিষ্টি রাজকুমারী ছিল। রাজা রানী দুজনেই তারে বড্ড বেশি ভালোবাসত। রাজপ্রাসাদের একটা বড় ঘরের জানলা দিয়ে সে তার পৃথিবীটারে দেখত। কত রকমের পশু পাখি, আকাশে ভেসে বেড়ানো মেঘ, রং বেরঙের ফুল ফুটে ওঠা গাছ, সব কিছু তারে বড্ড টানত। কিন্তু কোনো এক রাক্ষসের ভয়ে সে রাজপ্রাসাদের বাইরে বেরোতে পারত নি, তার নিষেধ ছিল। একদিন এক মস্ত বড় পাখির সাথে তার বন্ধুত্ব হলো। সেই পাখি রাত হলি রাজকুমারীরে রাজপ্রাসাদের বাইরে নিয়ে আসত। রাজকুমারী দুহাত ভরে কুড়িয়ে নিত রং বেরঙের ফুল, গাছ থেকে পেরে নিত কত স্বাদের ফল। তারপর দূর আকাশের বুকে ফুটে ওঠা
অজস্র তারাদের দিকে মুগ্ধ চোখে সে খিলখিলিয়ে হেসে উঠত। গল্প বলতে বলতেই নরেনের চোখে একটু ঝিম ধরে এসেছিল। আচমকাই বমি করতে শুরু করলো ছোট্ট পুতুল। ওদিকে মিনুও কখন যেন ঘুমিয়ে পড়েছে। বমি করার শব্দে তারা দুইজনেই ধর্মড়িয়ে উঠে বসে। আর সামনের দৃশ্য দেখে তাদের মাথাটা ঘুরে যায়। ঘরময় তরল রক্ত ছড়িয়ে ছিটিয়ে বমি করে চলেছে তাদের মেয়ে পুতুল। এবং বমি করতে করতেই কেমন যেন চৈতন্য হারা হয়ে এলিয়ে পড়ছে সে। মিনুর গায়ে জড়ানো হালকা হলদেটে রঙের শাড়ির আঁচলটা, যেটা পুতুলের মুঠোবন্দি ছিল, সেটা পর্যন্ত ভিজে গিয়েছে চাপ চাপ রক্তে। নরেনও হতভম্ব। কোল জুড়ে গুটিসুটি হয়ে শুয়ে থাকা ছোট্ট মেয়েটার মুখটার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছে কেবল। নিঃশব্দে তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে জল। ওদিকে ভয়ে আশঙ্কায় হাত পা ঠান্ডা হয়ে আসছে মিনুর। কেন্দনি গো, কেন্দনি, একটু শান্ত হও, একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। সূর্যি উঠলেই হাসপাতালে নিয়ে যাবো, সব ঠিক হয়ে যাবে গিন্নি। হে কি সর্বনাশ হলো গো আমার পুতুল মায়ের। এত রক্ত বেরিয়ে গেলে শরীরটা চলবে কি করে? সারাদিন হেসে খেলে বাড়ি মাথায় করি রাখে মা আমার। সে আজ দুটো দিন বিছানা সেরে উঠতে পারছে না। মুখখানা দেখো কেমন ফ্যাকাশি হয়ে গেছে। অসহায়ের মতো মিনুর বুকে মুখ গুঁজে কেঁদে উঠল নরেন। ভেতর ভেতর সে কেমন উতলা হয়ে উঠছে। না, আর এইভাবে সে কিছুতেই বসে থাকবে না। তাই চোখ মুছে সে বলল, না, আমি তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো নি। বাপ হয়ে পুতু মাটারে এমন অবস্থা আমি আর সহ্য করতে পারছি। এক্ষুনি ডাক্তার নিয়ে আসি মিনু, আমি এক্ষুনি নিয়ে আসি, আমি যাচ্ছি। মিনুর বার কতক করা নিষেধকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সদর দরজাটা খুলে দিল নরেন। একটা দমকা হাওয়া ঝাঁপিয়ে পড়ল নরেনের শরীরের উপর। বাইরে তাকাতেই দেখল প্রকৃতি যেন ঘন অন্ধকারের অতল গহনে ডুবেছে। ঝোড়ো বাতাস বইছে একটা। ঝোড়ো হাওয়া আর ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আজ আকাশে তারা কিংবা চাঁদেরও দেখা নেই। ঘন কালো জমাট বাঁধা মেঘের চাদর যেন গোটা চরাচরকে মুড়ে নিয়েছে। তবে এসব কিছু নরেনকে আটকাতে পারল না। তার যে এখন না বেরোলেই নয়। মেয়ের জন্য তাকে এসব উপেক্ষা করে বেরোতেই হবে। ঘড়ির কাঁটা রাত্রি 2টো ছুঁই ছুঁই। একরত্তি আত্মজাকে বাঁচাতে এই প্রবল দুর্যোগ মাথায় নিয়ে ঘর ছেড়ে পথে নামল এক অসহায় পিতা। তবে এই যেন কোনো পরিকল্পিত চাল। ওই যে দরমার কোনায় চিত হয়ে পড়ে থাকা ওই মাটির পুতুলটার মুখে একটা কেমন হাসি ফুটে উঠছে না? অন্ধকারে ঠিকমতো ঠাউর করা না গেলেও একটু ভালো করে দেখলে বোঝাই যায় পুতুলটা যেন স্থান পরিবর্তন করল। ওই তো নরেন দালান থেকে নেমে যে পথ ধরে এগিয়ে গেল, পুতুলটা ওই পথের উপর গিয়ে পড়ল যেন। তার মুখে এখনো খেলা করছে সেই পৈশাচিক ক্রূঢ় হাসিটা। পর মুহূর্তে আবারও অদৃশ্য হলো সেটা। পর মুহূর্তে পুনরায় আবার দেখা গেল তাকে। তবে এবার পুতুলের অবস্থান পরিবর্তিত হয়েছে আবারও। মাটির পুতুলটা পথ ধরে আরো কিছুটা এগিয়ে গিয়েছে যেন। দেখতে দেখতে আবারও অদৃশ্য হলো জিনিসটা। কোথায় গেল সে? তবে কি নরেনের পিছু নিল সে? গাঢ় ঘন কালো অন্ধকার চিরে একটা মৃদু জ্বলতে থাকা লণ্ঠন নিয়ে সরু এক ফালি মাটির রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলেছে একজন মধ্যবয়সী পুরুষ। বাতাসের গতিবেগ উত্তরোত্তর বেড়ে যেন এক সর্বগ্রাসী ঝড়ের আকার নিয়েছে, যা তীব্রতায় লণ্ঠনের জ্বলতে থাকা আগুন প্রায় নিভু নিভু।
প্রবল ঝড়ের দাপটে আশেপাশের গাছপালাগুলো মাটিতে এতটাই হেলে পড়েছে যেন এক্ষুনি সেগুলো সমূলে ছিন্ন হয়ে উপড়ে পড়বে। আকাশের বুক চিরে মুহুর্মুহু ছুটে যাচ্ছে বিদ্যুৎ রেখা। তবে সেই মাঝবয়সী পুরুষের কিন্তু এসবে কোনো ভ্রুক্ষেপ নেই, যেন এক কোনো দৃঢ় সংকল্প নিয়ে সে এগিয়ে চলেছে তার লক্ষ্যের দিকে। এমন সময় হঠাৎ আকাশ ঝলসে উঠল। পরক্ষণেই প্রবল শব্দে দিক বিদিক খান খান হয়ে গেল। কাছেই কোথাও বাজ পড়ল বোধহয়। মানুষটার গতি রুদ্ধ হলো একটু। ততক্ষণে সে একেবারে কাক ভেজা, কোনো রকমের লণ্ঠনটা বাঁচাচ্ছে। এই অন্ধকারে পথ চলার একমাত্র সহায় সম্বল বলতে ওই লণ্ঠনের ক্ষীণ আলো। না হলে তো এই অথই অন্ধকারের সমুদ্রে পড়ে সে ডুবে মরবে। একটু সামলে নিয়ে আবারও এগোতেই যাবে, এমন সময় হুড়মুড় করে একটা বিরাট গাছের ডাল তার সামনে ভেঙে পড়ল। বাপরে, এক বিরাট ফাড়া কেটে গেল। আর একটু হলে ওটা যদি মাথায় পড়তো তাহলে আর রক্ষে থাকতো না। গাছের ডালটাকে ডিঙিয়ে আবারও এগোতেই যাবে, এমন সময় একটা ঘটনা ঘটল। কোত্থেকে একটা ডাল ছুটে এসে আঘাত করল সরাসরি লণ্ঠনের কাঁচে। মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল লণ্ঠন, সেই সাথে নিভে গেল আলো। চারপাশ থেকে অন্ধকার এসে চেপে ধরল তাকে। উহু করে বয়ে চলা ঝোড়ো বাতাসে ভর করে ভেসে এলো একটা পৈশাচিক জান্তব হাসি। মেঝেতে শুয়ে থাকা একরত্তি মেয়েটার কপালে জলপট্টি দিয়ে চলেছে মিনু। আর মাঝে মাঝে ক্লান্ত চোখে বারবার ঘড়ির কাঁটায় চোখ রাখছে সে। অজানা আশঙ্কায় গোটা শরীরটা থেকে থেকে কেঁপে উঠছে তার। রাত পেরিয়ে সূর্যদেবের আভা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি মিনু। এক তো তার মেয়ের ওই অবস্থা, তার উপর নরেন এখনো ফেরেনি। পুতুলেরও জ্ঞান ফিরছে না, আর তার শরীরটা এলিয়ে পড়ে আছে এখনো। এমন সময় ঘরের বাইরে থেকে একটা গুঞ্জন ভেসে এলো মিনুর কানে। মিনু হন্তদন্ত হয়ে দালানে এলো। কি হয়েছে গো, তোমরা এত সকালে এখানে? মিনু রে, এ কি সর্বনাশ হলো। পদ্মর মা শ্যামলী ছুটে এসে মিনুকে জড়িয়ে ধরল। কি হয়েছে গো বৌদিদি? এতক্ষণে মিনুর নজরে এলো বিষয়টা। সাদা চাদরে ঢাকা একটা লাশ এনে রাখা হয়েছে তাদের ভিটের ওপর। দেহটা সাদা চাদরে মোড়া। বুকের মধ্যে তখন দামামা পিটছে মিনুর। সে হতভম্ব হয়ে গিয়েছে। সেই অবস্থায় ছুটতে ছুটতে সে দেহটার কাছে এসে দাঁড়ায়। এমন সময় কোত্থেকে একটা নিষ্ঠুর বাতাস এসে চাদরের কোণটা উড়িয়ে দেয়। মৃতদেহের মুখ আলগা হয় মিনুর চোখের সামনে। মিনু ধপ করে বসে পড়ে মাটিতে। ও অমন করে শুয়ে আছে কেন? এই পুতুলের বাপ, ওঠো, ওঠো না। এখন কি তোমার ঘুমের সময়? তোমার অসুস্থ মেয়ে পড়ে আছি ঘরে। হ্যাঁ, ওঠো, ওঠো। নরেনের নিথর দেহটা ধরে ওঠানোর একটা ব্যর্থ চেষ্টা করে। মিনু রে, তোর সবই যে আর নেই। এই শব্দগুলো কানে যেতেই
মাথাটা ঘুরে নরেনের মৃতদেহের একেবারে বুকের কাছটায় মাথা রেখে জ্ঞান হারালো মিনু। অনেক চেষ্টার পর যখন জ্ঞান ফিরল, মিনু তখন স্রেফ একটা পাথরের মূর্তি। আশেপাশের মেয়ে বউরা হাজার সান্ত্বনা দিলেও কোনো দিকে তার হুঁশ নেই কোনো। চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোচ্ছে না, খালি দু চোখ মেলে অতি পরিচিত মুখটার দিকে চেয়ে আছে একভাবে। অদূরেই ঘরের মেঝেতে শুয়ে থাকা ছোট্ট মেয়েটার এবার বুঝি জ্ঞান ফিরল। কোঁকিয়ে কেঁদে উঠল যন্ত্রণায়। মা, মা গো। এভাবে কাটল বেশ কিছু সময়। গ্রামেরই এক বৃদ্ধা কখন যেন এসে বসেছিল মিনুর একেবারে পাশেই। এবার মিনুর মাথায় হাত বোলাতে বোলাতে সে বলতে লাগলো, ও মিনু, আর কাঁদিস নি বাঁচা। ভগবানের কি মার বল দেখি। এ বুড়ো আরে দুব্ব গজিয়ে গেলে তাও সে এখনো ডেকে পাঠালো নি। আর এইটুকু ছেলে সবে সংসার পাতলো তারে কিনা। ঈশ্বর। অবিরাম অশ্রু ধারায় সিক্ত হল গায়ের শেষ প্রান্তে গড়া ভালোবাসার ভিটেটা। এর মধ্যে ছোট্ট পুতুল ঘর থেকে বার কতক বেরিয়ে এসে বাবাকে ডেকে গিয়েছে। শেষে বাবা ওঠেনি বলে জ্বর গায়ে সে বাবার পাশে বসে আছে। তার ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে নরেনের নিথর শীতল শরীরটার উপর একভাবে হাত বুলিয়ে চলেছে। মিনু তখনও নিথর। পার্থিব জগতের প্রতি তার আর যেন কোনো মায়াই নেই। আজ তার সহায় সম্বল তার প্রাণের থেকেও বেশি প্রিয় নরেন চিরজীবনের মতো চলে গেল। কিন্তু এত বড় অঘটনটা কিভাবে যে ঘটল সেই প্রশ্ন একবারের তরেও মাথায় জাগল না মিনুর। শোকে তার সমস্ত চিন্তা চেতনা মূর্ছা গিয়েছে। না হলে যে মানুষটা সুস্থ সবল দেহ নিয়ে নিজে পায়ে হেঁটে বেরোল রাতে, সেই মানুষটা সকাল হতে না হতেই এভাবে নিথর লাশ হয়ে ফিরবে কেন? এমন আকস্মিক অঘটনের পিছনে কিছু তো কারণ থাকবে। এদিকে নরেনের হাতে পায়ে কোনো ক্ষতের চিহ্ন নেই, দুর্ঘটনার কোনো খবরও নেই আশেপাশে। গ্রামের কবরেজ বিশাল ভট্টাচ অবশ্য দেহ পরীক্ষা করে বলেছে নরেনের মৃত্যু নাকি হঠাৎ হৃদযন্ত্র বিকলের ফলেই হয়েছে। তবে শুধুই কি তাই? এভাবে কাউকে কিছু না বলে দুম করে ছেড়ে চলে যাওয়া যায়? এসব হৃদয় খোঁড়া চিন্তা কি মিনুর মনে একবারের জন্যেও জাগছে না, নাকি জাগছে কি জানি। পুতুল তার ছোট্ট মাথাটা ধীরে ধীরে বাবার কানের কাছে আনলো। এবার মৃদু স্বরে বলল, ও বাবা, আমার কিন্তু খুব ব্যথা করছে, শরীরটায় খুব কষ্ট হচ্ছে। তুমি এখনো ঘুমিয়ে থাকবে বাবা? কথাগুলো বলে বাবার গালে একটা চুমু খেলো সে। অজান্তেই এক বাবা আর তার আত্মজার চিরসখ্য আদর মাখা দিনগুলো চিরতরে বিদায় নিল পৃথিবী ছেড়ে। ঘণ্টা 4-5 পর পরন্ত বিকেলে কিছু মধ্যবয়সী ছেলেরা এলো নরেনের মৃতদেহ সৎকারের কাজে। ও মাম্মা, বাবারে সবাই কোথায় নিয়ে যাচ্ছে? শ্যামলী এসে পুতুলের হাতটা পদ্মর হাতে ধরিয়ে দিয়ে বলল, পদ্মমা, দেখছিস তো মিনুর অবস্থা খুব খারাপ। তুই পুতুলকে নিয়ে আমাদের বাড়ি যা, ওর গা জ্বরে একেবারে পুড়িয়ে যাচ্ছে। কবিরাজে জ্বরের ওষুধখানা আমাদের ঘরের বাক্সে আছে, ওটা ওকে দে। জ্বর একটু নামলে পরে একটু দুধ ফুটিয়ে দিস ওরে মা, কেমন?
না, আমি এখন যাবনি পদ্মা দিদি। বাবা না উঠলে আমি কোথাও যাবনি। তুই ওষুধ আর দুধ খেয়ে ফিরলেই দেখবি নরেন কাকা উঠে পড়েছে। চ আমার সাথে, অনেক নতুন পুতুল এনেছি, দুজনে বসে খেলবো। পদ্মর আঙুলে আঙুল জড়িয়ে গুটি গুটি পায়ে ভিটের উঠোনটা ছেড়ে বেরোলো পুতুল। তারপরে প্রশ্ন করল, বাবা উঠে পড়বে তো পদ্মা দিদি? আমার না খুব ভয় করছে, খুব কান্না পাচ্ছে। মা ওইভাবে কাঁদছে কেন? ধুর পাগলি, ভয় পাস নে, তুই চল আমার কথা মতো, সব ঠিক হয়ে যাবে না, দেখিস। নরেনের মৃতদেহ নিয়ে যখন গায়ের শ্মশানে সকলে উপস্থিত হলো, তখন মুষলধারে বৃষ্টি নেমেছে। শ্মশান যাত্রীর দল চালার নিচে অপেক্ষা করল বেশ কিছুক্ষণ। বৃষ্টি থামল অচিরেই। এরপর কাঠ সাজিয়ে আয়োজন করা হলো শেষ শয়নসজ্জা। পাথরের মূর্তির ন্যায় দূরে দাঁড়িয়ে সবটা দেখল মিনু। কাঠের অগ্নির প্রখর তাপে একটু একটু করে পুড়ে এক মুঠো ছাই হয়ে পড়ে রইল মিনুর এতদিনের চেনা ভালোবাসার মানুষটার দেহ। প্রায় ঘণ্টাখানেক পর একটা সাদা বিবর্ণ কাপড়ে মিনুর দেহটাও মুড়ে দেওয়া হলো। জীবনের মতো ওর দেহ থেকে সমস্ত রং মুছে নেওয়ার পর গায়ের সকল মেয়ে বউরা একে একে বিদায় নিল। দিন তিনেক পরের ঘটনা। বেলা প্রায় শেষ হয়ে এসেছে। পুতুল এখন সারাদিনই প্রায় ঘুমিয়ে থাকে, আর সূর্যি ডুবলেই জাকিয়ে জ্বর আসে তার। গত 3 দিনে ঘরে কোনো উনুন জ্বলেনি। দুটো চিড়ে ভিজিয়ে কোনো রকমে পুতুলকে খাওয়ালেও মিনুর খাওয়া দাওয়া প্রায় বন্ধ। সারাদিন উদাসীন মনে ঘরের দাওয়াতেই বসে থাকে। তারপর সন্ধে নামলে উতলা হয়ে পুতুলের কপালে জলপট্টি দেয়। জ্বরের সাথে সাথে কাল থেকে আবার মেয়েটার কাশিও শুরু হয়েছে। একটু পরপরই সেই কাশির আওয়াজে ঘোর কাটছে মিনুর। এমন সময় মিনু দেখল দোরের কাছে শ্যামলী এসে দাঁড়িয়েছে। মিনু, এ ভিটেতে আর একলা থাকিস নে, আমাদের ঘর চল। তুই আর পুতুল কটা দিন ওখানেই থাক, একটু সব সামলে নিয়ে ঘরে ফিরে আসিস। না, এই ভিটে সেরে আমি কোথাও যাবনি বৌদিদি। ও রোজ এখানে আসে আমাকে আর পুতুমাকে দেখতে। আমরা চলে গেলে ও কষ্ট পাবে গো। পাগলামি করিস নে মিনু, ভুলে যাস নে তুই শুধু স্ত্রী নোস, এক সন্তানের মা তুই। পুতুলের চোখ মুখ দেখে ভাব গতিক আমার মোটেই ভালো লাগছে না। রাত বিরেতে একটা অসুখ বিসুখ করলে কে দেখবে শুনি? বুড়ির ঘরটা তো খালিই পড়ে আছে, তুই আর পুতুল ওখানেই থাকবি। ওর মুখ চেয়ে চল, অসুখ সারলে আমি আর তোকে আটকাবো নি। প্রায় জোর করেই মিনুকে নিজেদের বাড়িতে নিয়ে এসেছে শ্যামলী। কেটেছে আরো একটা দিন। আজকে সন্ধে নামতেই এক মনে পুতুলের চোখের সামনে বসে তার মুখের দিকে চেয়েছিল মিনু। বোধহয় অপেক্ষা করছিল কখন আবার জ্বরটা আসে। এমন সময় চা নিয়ে শ্যামলী এসে বসে ওর সামনে। 3 দিনে তো কিছুই মুখে তুলিস নি মিনু, আমার হাতে হাতে বাড়ির সব কাজ করেছিস, শরীরটা চলবে এভাবে? আজ একটু আদা দিয়ে ভালো করে চা করেছি, একটু খেয়ে নে দেখি। আমার আর মেয়ের জন্যে এত করছো তুমি বৌদিদি? কেন করছো? রক্তের সম্পর্ক থাকলেও কেউ এতটা ভাবে নে। সেখানে তোকে আমি সবসময় নিজের বোনের মতোই দেখি রে মিনু। আমার যে কোনো দরকারে
আপদে বিপদে তুই এতকাল আমার পাশে থেকেছিস। সেবার কোমর ভেঙে বিছানায় পড়লাম, সব কাজ তো তুই করলি। বুড়ি যাওয়ার আগের দিনও বলতো, মিনুকে একটু ডেকে রাখিস। তারপর তো তুই কাজ ছেড়ে গেলি, পুতুল হলো। সে বছরই বুড়িও মরল। একটু থেমে শ্যামলী আবার বলল, আমরা ভাগ্যের কাছে বড়ই অসহায়, কিন্তু তুই পুতুল ছাড়া এখন আর কোনো দিকে মন দিস না মিনু। তবে একখান কথা মনে হচ্ছে, পুতুলের জ্বর এভাবে দিনের পর দিন কমছে না। তুই কাল ওকে নিয়ে একবার ভবতারিণী মায়ের মন্দিরে যা। ওখানে খারাপ হাওয়া লাগলে ঝাড়ফুঁক করিয়ে কাটিয়ে দেয়। প্রায় 150 বছরের পুরনো মন্দির, খুব জাগ্রত। ঠিক আছে, নিয়ে যাব। রাতের কিছু রান্না জোগাড় করতে হবে বৌদিদি, তাহলে করে দিয়ে আসি। না, দুপুরের রান্না তরকারি সব পড়ে আছে, কটা রুটি বানালেই হয়ে যাবে। তুই বরং আমার সাথে চল, পুতুলের দুধ নিয়ে এসে ওকে একটু খাইয়ে দে। কি অবস্থা হয়েছে শরীরটার। পুতুলের খাওয়ার জন্য দুধের সাথে একটা রুটি বানিয়ে দিচ্ছিল শ্যামলী। হঠাৎ 3 তলার ঘরটা থেকে ভেসে এলো একটা প্রবল চিৎকার। ছুটতে ছুটতে ওপরে এসে ঘরে ঢুকতেই মিনু দেখল ঘরের জিনিসপত্র সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর পুতুলটা গুটিসুটি মেরে বসে আছে ঘরের এক কোণে। মিনু আসতেই ছুটে এসে ওকে জড়িয়ে ধরল পুতুল। আর তখনই মিনু দেখল পুতুলের গলার কাছটায় 2টো দাঁতের দাগ। কি হয়েছে মা, এমন করতেছিস কেন? বাবা বাবা বাবা, স্বপ্ন দেখছিলি মা? বাবারে মাইরা ফেলছে মা। বাবা আর আমার কাছে কোনোদিন আইব না, ও বলছে আমায়। ধড়াস করে উঠল তার হৃদয়টা। অবাক দৃষ্টিতে ছলছল চোখে মেয়েটার মুখের পানে চেয়ে রইল মিনু। এবার আচমকায় ওর দৃষ্টি পড়ল ঘরের কোণের দিকটায়, আর সঙ্গে সঙ্গে একটা শীতল স্রোত বয়ে গেল তার শরীরে। বিস্ময়ে হতবাক মিনু দেখল পুতুলটার মুখে ফুটে উঠছে তেমনই এক ক্রূর অস্বাভাবিক হাসি, যেমনটা সেদিন রাতে দেখেছিল সে। এই পুতুলটা এখানে কে নিয়ে এলো? পুতুলটা তাদের পিছু পিছু এ বাড়িতে এলো কি করে? এই চিন্তা করতে করতে সারা রাত 2 চোখের পাতা আর এক করতে পারল না মিনু। সূর্য উঠতেই স্নান সেরে পরনে একটা সাদা কাপড় জড়িয়ে ঘুমন্ত পুতুলকে কোলে নিয়ে সে ছুটল গায়ের খুব জাগ্রত মা ভবতারিণীর মন্দিরে। বেশ সকাল সকাল আসায় মন্দিরের ভেতরটা একেবারে ফাঁকা। শুধু এক শ্বেত বস্ত্র পরিহিত বৃদ্ধা এক মনে চোখ বুজে বসে আছে মায়ের মূর্তির সামনে। ধীর পায়ে মন্দিরের ভেতর প্রবেশ করল মিনু। মিনিট 5 ঠাই এক দৃষ্টে বৃদ্ধার দিকে চেয়েই দাঁড়িয়ে রইল। কে কে এলি রে এত সকাল সকাল? আমি মিনু। সকাল সকাল আপনারে বিরক্ত করলুম মা। তা মায়ের কাছে এই যখন পড়েছিস, এখন বস দেখি এখানে। বৃদ্ধার কথা মতো মায়ের মূর্তির একেবারে সামনে গিয়ে বৃদ্ধার মুখোমুখি বসল মিনু। মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কি সমস্যা হয়েছে তোর? সমস্যা আমার এই ছোট্ট মেয়েটার গোমা, সব সময় ভয় ভয় পায়। আজ হপ্তাখানিক হতে গেল ওর শরীর খারাপ সারে না। পুতুলের মতো মিষ্টি মুখখানার কি অবস্থা হয়েছে, মা হয়ে এসে আমি আর মেনে নিতে পারছি নে।
মিনুর কথাগুলো শোনার পর ঘুমন্ত পুতুলের মুখের দিকে চাইতেই যেন বৃদ্ধার মুখটা কেমন চিন্তিত হয়ে পড়ল। ওর বয়স কত হলো রে মা? স্যার। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড কিছু একটা মন্ত্র বিড়বিড় করে আওড়ালো যেন। তারপর অত্যন্ত আতঙ্কিত মুখে চোখ মেলে চাইল বৃদ্ধা। কি হয়েছে মা? আপনি এমন করছেন কেন? কিছু না, পুজো হলে মায়ের ফুল নিয়ে ঘরে ফিরে যা। কিন্তু কিন্তু আমার মেয়েটার কি হয়েছে? অত শত আমি কইতে পারবো নি। স্বামীটারে সদ্য হারিয়েছি মা। এই মেয়ে ছাড়া 3 কুলে আমার আর কেউ নেই মা। বড় আশা করে আজ তোমার কাছে এসেছি, খালি হাতে ফিরিও না মা। মিনুর কাকুতি মিনতি শোনার পর কিছুক্ষণ থম মেরে বসে রইল বৃদ্ধা। বোধহয় কিছু একটা ভেবে নিল। তারপর বলল, তোরে আমি মিথ্যে সান্ত্বনা দিতে চাই না, কিন্তু তোর এই মেয়ের আয়ু আর খুব বেশি দিন নেই রে মা। ওরে বাঁচানো খুব কঠিন কাজ। আকাশ থেকে পড়ল মিনু। বুকে একটা বিরাট হাতুড়ির বাড়ি অনুভব করল যেন। ফেলফেলে দৃষ্টিতে বৃদ্ধার মুখের দিকে চেয়ে বলে উঠল, এ তুমি কি বলছো মা? তোর মেয়ের উপর খারাপ হাওয়ার দৃষ্টি পড়েছে। তোর কোনো আত্মীয় বা কেউ গত 1 বৎসরের মধ্যে বা তুই গর্ভবতী থাকাকালীন কি মারা গেছে? 3 কুলে আমার কোনো আত্মীয়ই নেই। আমার একটু প্রথম থেকে বল দেখিনি, কবে থেকে এসব শুরু হয়েছে? একটু ভাবতে ভাবতে হঠাৎ মিনুর যেন কিছু একটা মনে পড়ল। বড় বাড়ির ছোট ঠাকুরানির ছেড়াদ্দির কাজে এসেছিলাম। তারপর থেকেই বেশ কিছু অশুভ কাণ্ড কারখানা ঘটেছে। কিন্তু বড় বাড়ি মানে রানী ঠাকুরানির বাড়ি? ওই ছেড়াদ্দির কাজ তো ঠিক মতো হয়নি যতদূর জানি। 3 পদ দোষ লেগেছিল ওই বাড়িতে। হ্যাঁ, কিন্তু তার সাথে আমার মেয়ের কি সম্বন্ধ মা? 3 পদ দোষ বড় অশুভ। যে আত্মার ওই দোষ লাগে তার আত্মার মুক্তি হয় না। ইহজগতের মায়াজাল কাটিয়ে উঠতে পারে না সে, আর তাই যন্ত্রণা ভোগ করে সেই আত্মা। আর জীবিত থাকাকালীন যেসব মানুষের সংস্পর্শে এসেছিল তাদের মধ্যে কিছু কিছু মানুষের নিজের সাথে নিয়ে যেতে চায়। আমার মনে হয় ওর পূর্ণ দৃষ্টি এসে পড়ছে তোর মেয়ের উপর। একটা পথ বলো মা, মেয়েটারে বাঁচানোর কি কোনো পথ নেই? আগে ওই 3 পদ দোষ কাটানোর যোগ্য করতে হবে। আমি একটা মায়ের পুজোর ফুল ভরা রক্ষা কবচ দিচ্ছি, এটা তোর মেয়ের গলায় পরিয়ে দে। ভুলেও ওই কবচ খুলিস নে রে মা। আচ্ছা। দে দে, তোর মেয়ের গলায় পরিয়ে দে দেখিনি এই কবচখানা। রক্ষা কবচটা পড়াতে গিয়েই বৃদ্ধার দৃষ্টি পড়ল মিনুর মেয়ে পুতুলের হাতে ধরে রাখা তার সেই প্রাণ প্রিয় পুতুলের ঠিক গলার কাছটায়। পুতুলের গলায় বাঁধা কাগজে মোড়ানো কবচটার ওপর কিছুক্ষণ ওটা নেড়ে চেড়ে দেখতেই ভ্রু দুটো আবারও কুঁচকে গেল তার। এটা কে দিয়েছে? এটা তো পুতুমাকে কোনো এক লোক দিয়েছিল ওই ছেড়াদ্দির দিনে। আমরা দিন আনে দিন খাই মানুষ, ওকে তেমন কিছু কিনে দিতে পারিনি। ওই দিনের পর থেকেই ওই পুতুলখানা নিয়েই ও সারাদিন থাকে। তবে কি? এই পুতুলটারে দেখলি
মনেই হয় না যে ওর প্রাণ নেই, মনে হয় যেন আমাদের মতোই ও। বুঝেছি, গলা থেকে ওই কবজখানা খুলে এখানে রেখে যাস, আমার পুজোয় বসার সময় হয়ে এসেছে। ঠিক আছে মা, আজ তবে আসি। মিনু মন্দির চত্বর ছেড়ে বেরোতেই বৃদ্ধা পূজারিনী ওই কাগজে মোড়ানো কবচটা হাতে তুলে নিল। কি রে মিনু, সকাল সকাল না বলে কই কোথায় বেরিয়ে গেছিলি? মন্দির গেছিলাম গো। ও, তা আমারে বললে বুঝি আমি মানা করতুম? আমারে বললে আমিও সাথে যেতুম। তো ভালো করেছিস, ভালো করে ঝাড়িয়েছিস তো মেয়েটারে। হ্যাঁ গো বৌদিদি, কিন্তু শেষ রক্ষে করতে পারবো কি না জানি নে। কেন রে, কি হয়েছে? কথা বলতে বলতেই দোতলার ঘর থেকে শ্যামলীর উদ্দেশ্যে ডাক পড়ল। কে এসেছে গো বৌদিদি? তান্ত্রিক বাবা এসেছেন, যজ্ঞের তারিখ ঠিক করে সব আয়োজন করে ফেলতে হবে। আচ্ছা, তুই বরং রান্নাঘরের দিকটা দেখে নে, আমি আসছি। শ্যামলী হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলে রান্নাঘরের দিকে এগোলো মিনু। কাটল বেশ কিছুটা সময়। মেঝেতে রেখে দেওয়া ঝুড়িটাতে অনেক রকমের সবজি রাখা। প্রথমে কয়েকটা আলু বেশ গোটা গোটা করে কেটে এই সমস্ত সবজির আর কি কি কাটতে হবে সেটা বুঝতে না পেরে শ্যামলীর পথ চেয়ে বসে আছে মিনু। এদিকে বেলা বেশ গড়াচ্ছে, আর দেরি করলে খাওয়া দাওয়া হবে কখন? এই ভেবে সে একটা সময় উঠে দাঁড়ালো। তারপর কিছু একটা ভেবে নিয়ে সিঁড়ি বেয়ে দোতলার ঘরটার সামনে এসে দাঁড়ালো সে। আলতো করে ভেজানো রয়েছে দরজাটা। ভেতরে ঢুকে শ্যামলীকে ডাকা ঠিক হবে কিনা এই ভেবে ইতস্তত করতে করতে ফিরেই যাচ্ছিল, আচমকাই স্পষ্ট কয়েকটা কথা কানে ভেসে এলো তার। কোনো এক ভারী পুরুষালী কণ্ঠে কেউ ফিক ফিক করে হেসে বলছে, 21টা পাঠা এবং এক পবিত্র মানব শরীরের বলি ছাড়া এ যজ্ঞ কোনোভাবেই সম্ভব নয়। যেমন কথা হয়েছিল আর কি। সব প্রস্তুত নিশ্চয়ই? আর তার সাথে আমার দিকটাও তো দেখবে বলেছিলে তোমরা, কি? এর পরের গলার স্বরটা মিনুর চেনা। এটা দাদাবাবু বললেন। আপনার দয়ায় বলির জন্য একেবারে কচি পাঠা প্রস্তুত আছে, আর আপনি যেমন বলেছিলেন সবই সেই মতোই করেছি। ওনার কথা শেষ হতে না হতেই শ্যামলী মৃদু হেসে বলে উঠল, একদম চিন্তা করবেন নি বাবা, সব প্রস্তুত আছে। এবার একটা বেটার মুখ দেখলে আমিও গায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। সন্ধে হয়ে এসেছে এখন। তখন ওভাবে দরজার বাইরে দাঁড়িয়ে চুপি চুপি লোকের কথা শোনায় বেশ একটা পাপ বোধ কাজ করছিল মিনুর মধ্যে। তবে তার থেকেও বেশি সেটা হলো একটা খচখচানি। কথাগুলো কানে আসার পর থেকেই চাপা একটা অস্বস্তি হচ্ছে মিনুর। শ্যামলীকে অনেকবার জিজ্ঞেস করবে ভেবেও সাহস করে উঠতে পারেনি। এই দুঃসময়ে মেয়েটার চিকিৎসার খরচ সবই যে দাদাবাবু দিচ্ছে। তারপর ডাক্তার যে সমস্ত পুষ্টিকর খাবার পুতুলকে খাওয়াতে বলেছে সেসব খাবারের খরচ একবেলাও টানতে পারত না মিনু। আর দাদাবাবু, শ্যামলী এনারাই তো সে সমস্ত সুখাদ্য পুতুলের মুখের সামনে এনে ধরছে। দুবেলা দুমুঠো ভালো মন্দ খাবার তো মেয়েটার পেটে পড়ছে, এই কত। এর পরিবর্তে মিনুর অনধিকার চর্চার কথা নিশ্চয়ই আর তাদের সামনে বলা চলে না।
নানা টুকিটাকি কাজকর্মের মধ্যে দিয়ে সন্ধে গড়িয়ে রাত নামল। রাতের খাওয়া দাওয়া শেষ করে পুতুল ঘুমিয়ে পড়লে মিনু জানলার পাশে গিয়ে দাঁড়ায়। মধ্য গগনে লেগে থাকা জলজলে তারাটার দিকে এক দৃষ্টে চেয়ে থাকে সে। দাঁড়িয়ে থাকতে থাকতে অতীতে সুখস্মৃতির ঢেউ বারংবার আছড়ে পড়ছিল মিনুর হৃদয়ের একেবারে গোপন প্রকোষ্ঠে। আর কিছুদিন পরেই শারদ উৎসবে মেতে উঠবে গোটা গ্রামটা। কতদিন তো হয়ে গেল সেই চেনা ভিটেতে আর যে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। উঠোনে বেড়ে ওঠা ছোট বড় গাছগুলো হয়তো অযত্নে একরাশ অভিমান নিয়ে বেড়ে উঠছে। সূর্য উঠলেই একরাশ স্বপ্ন নিয়ে ঘুম জড়ানো চোখে বিছানা ছেড়ে ওঠা সেই পুরুষালী কণ্ঠ আর ভেসে আসে না ওই ভিটে থেকে। পিতা কন্যার মিষ্টি খুনসুটি আদর মাখা সেই সময়গুলো যেন থমকে দাঁড়িয়ে আছে ওই ভিটেতেই। একটা ভালোবাসার সুতোয় গাঁথা সুখী সংসারকে যেন কালের গর্ভে কোনো এক পিশাচ গিলে নিয়েছে। ভিটের মেঝেটার এক কোণে সুখী দাম্পত্যের চিহ্ন স্বরূপ হয়তো বাক্সবন্দী হয়ে পড়ে রয়েছে একগোছা লাল কাচের চুড়ি, টিপের পাতা আর একটা লাল আলতার কৌটো। এসব ভাবতে ভাবতেই নিজের বিবর্ণ শাড়িটার আঁচলে মুখ গুঁজে কেঁদে উঠল মিনু। প্রতি রাতের এই একাকিত্ব যেন ওকে এভাবেই একটু একটু করে গ্রাস করে নিচ্ছে। অতীতের এক রাশ স্মৃতিদের ভিড়ে বর্তমানের এই নতুন অচেনা পৃথিবীটায় যেন বারে বারে তাই খেই হারিয়ে ফেলছে ও। সকালে ঘুমের চেতনা ভাঙার আগের মুহূর্ত অবধিও যেন মনে হয় এই চেনা কণ্ঠে আবার কেউ ডেকে বলবে, এবারে নতুন কাপড় পরিয়ে তোমায় আর আমার মাকে আমি নিয়ে যাব দুর্গা ঠাকুরের কাছে। কিন্তু বাস্তবের নিষ্ঠুর মাটিতে মিনুর সে সমস্ত স্বপ্ন প্রতিবারই ভেঙে যায়। চোখ মুছতে মুছতে ঘরের জানলা দিয়ে বাইরের দিকের চেনা সরু মেঠো পথটার পানে চেয়েছিল মিনু। অন্ধকার আরো গাঢ় হয়েছে। চারপাশ থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকাদের কলতান। এমন সময় ওই মেঠো পথের একটা জায়গায় মিনুর দৃষ্টি আটকে গেল। অন্ধকারের মধ্যে ওখানে যেন একটা কাকে দেখা যাচ্ছে। না, এত অন্ধকারে কাউকে দেখা যাওয়ার কথা নয়, কিন্তু ওই পথের উপর যে দাঁড়িয়ে রয়েছে তাকে দেখা যাচ্ছে কি করে? কিছুক্ষণের মধ্যে মিনু তার এই প্রশ্নের উত্তর পেয়েও গেল। পথটার ওপর যে এসে দাঁড়িয়েছে তার গা থেকেই যেন একটা সাদা আলোর ছটা বেরোচ্ছে। ধীরে ধীরে তাকে আরো পরিষ্কারভাবে দেখা গেল। একটা স্বল্প পরিচিত নারী মূর্তি। মুখটা বড্ড চেনা চেনা লাগলো মিনুর। ইতস্তত হয়ে কাকে যেন খুঁজে চলেছেন তিনি। বয়সের ভারে মুহ্যমান তার শরীর। খানিক এদিক ওদিক চেয়ে নারী মূর্তি এবার সরাসরি তিনতলার সেই জানলার দিকে চাইল যেখানে মিনু দাঁড়িয়ে রয়েছে। এবার মিনু পরিষ্কার বুঝতে পারল, আরে এ তো সেই বৃদ্ধা যার সাথে তার দেখা মন্দিরে হয়েছিল। মিনুকে লক্ষ্য করেই কিছু একটা ইশারা করছে সে। প্রথমটাই বেশ অবাক হলো মিনু। পরক্ষণেই বুঝল বৃদ্ধা তার সাথে হয়তো কোনো দরকারে কথা বলতে চায়। তাই পা টিপে টিপে দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো মিনু। সদর দরজাটা এখন বন্ধ। তাহলে সে বাইরে বেরোবে কি করে? হঠাৎ মিনুর মাথায় এলো এ বাড়ির পিছনের দিকটায় বেশ একটা কম উচ্চতার পাঁচিল দিয়ে ঘেরা। যেমন ভাবা তেমনি কাজ। তাড়াতাড়ি সেই দিকে ছুটে গেল মিনু। তারপর দ্রুত সেই পাঁচিল টপকে রানী ঠাকুরানীর বাড়ির গণ্ডি পেরিয়ে বাইরে বেরোতেই মিনুর সামনে ফুটে উঠল একটা আবছায়া বৃদ্ধা নারী অবয়ব। এই তো সেই মন্দিরের সেই বৃদ্ধা। তবে তাকে যেন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে না মিনু।
কেমন ধোঁয়াশায় ঢাকা তার শরীর। মিনু অনুভব করল তার হাত পাটাও অবশ হয়ে আসছে। ঠিক তখনই মিনুর কানে বেশ স্পষ্টভাবে ভেসে এলো, মেরে বাসা কি স্বাস্থ্য গাছেরই পালায় যা, আর কোনো রাস্তা দেখছি নে, চলি যা মেয়েটার এনে চলি যা, ও মেয়ের সামনে যে ঘোর বিপদ, চলি যা। কথাটা বলতে বলতেই যেন অদৃশ্য হয়ে গেল সেই বৃদ্ধা। চারিদিক আবারও ঢেকে গিয়েছে কালো অন্ধকারে। আকস্মিক এমন একটা ঘটনায় মিনুর সারাটা শরীর হিম হয়ে আছে। সেখানে দাঁড়িয়ে আর কিছু ভাবার অবস্থায় থাকল না সে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে সে ভাবতে লাগলো সেই বৃদ্ধার কথাটা। কেন বললেন তিনি এমন? এ বাড়িতে তো তার মেয়ে ভালোই আছে, পর্যাপ্ত পরিমাণে খাদ্য খাবার, পোশাক আশাক সবই তো সে পাচ্ছে। তাহলে ওই বৃদ্ধা এমনভাবে বললেনই বা কেন? আর উনি হঠাৎ চলে গেলেনই বা কোথায়? এসব ভাবতে ভাবতে ঘরে প্রবেশ করে ঘুমে আচ্ছন্ন মেয়েটার পাশে এসে দাঁড়ায় মিনু। আর তখনই হঠাৎ তার মনে পড়ে সকালে তার শোনা সেই কথাগুলো। মিনুর মাথাটা এবার যেন তড়িৎ গতিতে কাজ করে। তার মানে সকালে শোনা তার ওই কথাগুলো সবই তার মেয়েকে উদ্দেশ্য করে বলা। সর্বনাশ! এতগুলো ভালো মুখোশের আড়ালে তবে কি সব শয়তানেরা বসবাস করছে? ভেবেই কেঁপে ওঠে মিনুর শরীর। আর এক মুহূর্ত দেরি করে না সে। আত্মজাকে বুকে জড়িয়ে ধরে, তারপর আবারও পা টিপে টিপে নিচে নেমে বাড়ির ঠিক পিছনের দিকটার পাঁচিলটার কাছে এসে পৌঁছায়। তারপর খুব সন্তর্পণে এদিক ওদিক ভালো করে দেখে নেয় মিনু। না, কোথাও কেউ নেই। এবার পাঁচিলটা পেরিয়ে মৃত্যুপুরীর গণ্ডিটা পার হতেই যাবে, এমন সময় তার পিছন থেকে ভেসে আসে তার পরিচিত একটা কণ্ঠস্বর। কি রে মিনু, আমায় না জানিয়েই চলে যাচ্ছিস? মিনু সারা শরীরটা কেঁপে উঠল। পিছনে ফিরতেই ও দেখল যে খিড়কির দরজা গলে সে বেরিয়েছে, সেইখানেই এখন দাঁড়িয়ে রয়েছে দুই পুরুষ আর তাদের সামনে এক নারী মূর্তি। সেই দুই পুরুষের একজন কালো বস্ত্র পরিহিত এবং তার হিংস্র দৃষ্টি নিবদ্ধ রয়েছে মিনুর বুকে গুটিসুটি হয়ে জড়িয়ে থাকা পুতুলের ওপরেই। এই সময় কোনো এক অতিপ্রাকৃত শক্তি যেন জাঁকিয়ে বসল মিনুর শরীরের ওপর। চোখের নিমেষে সে পুতুলকে বুকের মধ্যে জাপটে ধরে দ্রুত পাঁচিল টপকালো। তারপর ভীষণ গতিতে ছুটতে শুরু করলো জঙ্গলের পথ ধরে। মেঠো জঙ্গলে পথ ধরে একভাবে ছুটে চলেছে মিনু। আজ যেন তার শরীরে কোনো ক্লান্তি নেই। চাঁদের ক্ষীণ আলোতে কোনো রকমে পথ আন্দাজ করে ছুটে চলেছে সে। এমন সময় হঠাৎ একটা হাসির রোল উঠল বাতাসে। উফ, কি ভয়ানক সে শব্দ! এক মুহূর্তের জন্য থমকে গেল মিনু। তবে পরক্ষণে সে আবার ছুটতে শুরু করল। নিজেকে বাঁচাতে গেলে, তার কলজে চেরা ধন পুতুলকে বাঁচাতে গেলে তাকে যে ছুটতেই হবে। ছুটতে ছুটতে সে বুঝল হাসির শব্দটা যেন তাড়া করে ফিরছে ওকে। রাত্রি শেষ হতে এখনো অনেকটা সময় বাকি। ঘন কালো একটা নিকষ অন্ধকার একেবারে যেন গিলে খাচ্ছে চরাচরকে। তবু তার মধ্যে আবছা আলোটায় যা ভরসা। ছুটতে ছুটতে মিনু শুনতে পেল তার কানের কাছে একটা পরিচিত কণ্ঠস্বর। কেউ যেন বলছে, আর একটুখানি পথ মিনু, এইটুকু পথ পেরুলেই আমরা জিতে যাব মিনু। তবে ঠিক এর পর মুহূর্তেই আচমকায় ওর সামনে এসে দাঁড়ালো একটা জমাট বাঁধা অন্ধকার। সেই আধারের ক্ষুধার্ত চোখ দুটো ধক ধক করে চলছে। স্থির হয়ে গেল মিনুর দুটো পা। চোখের সামনে এমন বিভৎস এক মূর্তিকে দেখে
জড়সড় হয়ে গেল সে। শোনা গেল একটা চাপা গর্জন, আর প্রায় সঙ্গে সঙ্গেই মিনু তার সারা শরীরে আঁচড়ের ন্যায় জ্বালা অনুভব করল। দেহের সমস্ত শক্তি একত্রিত করে পথ বদল করে অন্যদিকে এগোতে যাবে, এমন সময় আবারও একটা আঘাত এসে পড়ল তার শরীরে। ছোট্ট পুতুলকে কোলের মধ্যে জাপটে ধরেই দূরে ছিটকে গিয়ে পড়ল তার শরীরটা। সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো মিনু। যখন জ্ঞান ফিরল মিনুর, রাত তখন কত কে জানে। তবে আলো ফুটলেই মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা। সম্পূর্ণরূপে চেতনা ফিরে আসতেই জ্বালা যন্ত্রণাটা অনুভব করতে পারল মিনু। তার সারাটা শরীরে গভীর ক্ষত। জ্ঞান হারানোর আগে পর্যন্ত পুতুল নিশ্চিন্তে ঘুমোচ্ছিল ওর বুকে, যেন কোনো এক অদৃশ্য শক্তি ওকে ঘুম পাড়িয়ে রেখেছিল। কিন্তু এখন তার কোলটা ফাঁকা। পুতুল কই? ধর্মর করে উঠে বসল সে। নিজেকে আবিষ্কার করল মেঠো পথের ওপর। শয়তানগুলো যে তার পুতুলকে ধরে নিয়ে গিয়েছে সেটা পরিষ্কার বুঝতে পারল মিনু। কিন্তু কোন পথে, কোন দিকে গিয়েছে তারা, সেটা এখন বুঝবে কি করে? পাগলিনীর মতো ক্ষণিক এদিক ওদিক ছোটাছুটি করল মিনু। তবে ব্যর্থই তার প্রচেষ্টা। না, একেবারে ব্যর্থ বোধ হয় নয়। ওই যে দূরে একটা আলো দেখা যাচ্ছে। মিনু থমকে দাঁড়ালো। একটু একটু করে এগোলো সেই দিকে। একটা উজ্জ্বল সাদাটে আলোর গোলক। শূন্যে ভাসছে জিনিসটা। চমকে গেল মিনু। কিন্তু সেই সাথে সে এটাও অনুভব করল, সে যতই এগোচ্ছে তার সাথে সমান দূরত্ব রেখে সেই সাদা আলোর গোলকটাও এগিয়ে যাচ্ছে। মন্ত্রমুগ্ধের ন্যায় এবার সেই আলোকে অনুসরণ করে এগিয়ে চলল মিনু। বন বাদার ঠেলে হেঁটে চলেছে সে। কাঁটা জাতীয় গাছে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তার পা। তবুও কোনো কিছুতে তার যেন কোনো হুঁশ নেই। নির্লিপ্তভাবে সম্মোহিতের ন্যায় শরীরটাকে বহন করে হেঁটে যাচ্ছে মিনু। হঠাৎ একটা দমকা বাতাসে মিনুর চটকাটা ভাঙল। এ কোথায় এসে পড়ল সে? ততক্ষণে সেই সাদা আলোর গোলকটাও কোথায় যেন অদৃশ্য হয়ে গিয়েছে। মিনু এবার চারপাশে দৃষ্টি ঘোরাতেই পুরনো একটা মন্দির চোখে পড়ল তার। মন্দিরের সামনেই রাখা হয়েছে কিছু যজ্ঞের আসবাবপত্র। কয়েকটা মশাল জ্বলছে সেইখানেই। সেই দিকটা লক্ষ্য করেই পা টিপে টিপে এগোলো মিনু। একেবারে কাছে পৌঁছেই একটা গাছের আড়ালে নিজেকে গোপন করল। এখান থেকে সে মন্দিরের ভেতরটা স্পষ্ট দেখতে পাচ্ছে। বিগ্রহের ঠিক সামনে একটা ধুনি জ্বালানো হয়েছে, আর সেটা ঘিরে বসে আছে তিনটি ছায়া মূর্তি। তাদের মধ্যে একজন মহিলা, বাকি দুজন পুরুষ। আর মায়ের বিগ্রহের ঠিক পায়ের কাছে ওই তো শুইয়ে রাখা রয়েছে তার মেয়ে পুতুলকে। শরীরে যেন আগুন ধরে গেল মিনুর। গোটা ব্যাপারটা বুঝতে তার আর বেশি সময় লাগলো না। কাছেই একটা গাছের শক্ত ডাল ভেঙে নিয়ে সে ছুটল মন্দিরের দিকে। দালানের উপর উঠে বিগ্রহের পায়ের কাছে শোয়ানো পুতুলকে ধরতেই যাবে, এমন সময় দুই পাশ থেকে দুটো হিংস্র পুরুষালী হাত সজোরে চেপে ধরল মিনুর ঠিক গলার কাছটা। তারপর মিনুকে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। তার হাতে ধরা সেই ভেঙে আনা গাছের ডালটা ছিটকে গিয়ে পড়ল পাশেই। এমন সময় আবার একটা শব্দ তার কানে এলো। আরেকটি বার উঠে দাঁড়াও মিনু, আমরা জিতে যাব, ওঠো। সেই সঙ্গে তার শরীরে জাগলো আবারও এক অতি প্রাকৃতিক শক্তি। উঠে দাঁড়ালো মিনু। তারপর খুব দ্রুত গাছের ডালটা কুড়িয়ে নিয়ে সেই দুই পুরুষের একজনের মাথায় সজোরে আঘাত হানল। আরেকজনকে এক প্রবল ধাক্কা দিয়ে দূরে সরিয়ে মিনুকে মেঝে থেকে তুলতে গেল। আরেকটা হাত এসে চেপে ধরল মিনুর হাতটা। এতক্ষণের ধস্তাধস্তিতে সেখানে যে আরো একজন উপস্থিত আছে সেটা মিনুর মাথা থেকে বেরিয়ে গিয়েছিল।
এবার তার হাতটা চেপে ধরাতে মিনু থতমত খেয়ে তার মুখের পানে চাইল। বৌদিদি, পুতুলকে ওখানে রেখে দে। আমার বেটা হলে তুই মানুষ করিস মিনু। পুতুমাকে একটু ঘুমোতে দে এবার। অনেক করেছিস তো, এর বেশি করিস নে, না হলে। এই বলে এতটুকু সতর্ক হওয়ার সুযোগ না দিয়ে একটা ছুরি ঠিক মিনুর হাতের কাছটায় বসিয়ে দিল শ্যামলী। তবে যন্ত্রণায় কোঁকিয়ে ওঠার আগেই একটা প্রবল আঘাত এসে পড়ল তার মাথার ওপর। এতটুকু শব্দ না করে আবারও চেতনা হারালো মিনু। কলা গাছের মতো এলিয়ে পড়ল তার শরীরটা। বাবা, আপনি উঠুন, যজ্ঞ শুরু করুন। বেলা যে বয়ে যায়, আমার রাজপুত্র আসবে যে। মন্দিরের দালানের সামনে আরও একটা যজ্ঞবেদী প্রস্তুত করা হয়েছে। তার ঠিক সামনেই সিঁদুর আর রক্তে রাঙানো হাড়ি কাঠ। ইতিমধ্যে হাড়ি কাঠের ভেতর ছোট্ট পুতুলটাকে শোয়ানো হয়েছে। বলির জন্য প্রস্তুত করা হচ্ছে তাকে। গলায় পরানো হয়েছে রক্ত জবার মালা। তার কোনো হুঁশ নেই। অদূরে মিনুও অচৈতন্য অবস্থায় পড়ে। ভোর হতে আর বেশি দেরি নেই। রানী ঠাকুরানীর বাড়িতে এবার রাজপুত্র আসবে। শ্যামলী আর তার স্বামী হাত জোড় করে যজ্ঞবেদীর সামনে বসে, আর তাদের গুরু বাবা হাতে একটা খাড়া নিয়ে উদ্যত হচ্ছে বলির জন্য। রাজকন্যার বিদায় বেলা উপস্থিত। হাতটাকে এবার মাথার ওপর তুলে সেটা হাঁড়ি কাঠে বাঁধানো পুতুলের কচি গলার ওপর নামিয়ে আনতেই যাবে, আচমকায় আটকে গেল তার হাত। শূন্যেই থমকে গেল খাড়া। এমন সময় ধপ করে লাফিয়ে উঠল যজ্ঞের আগুনটা, আর সঙ্গে সঙ্গে ঘটল একটা ঘটনা। আচমকা তিনটে ধারালো কোপে তিনটে নরমুন্ডু ছিটকে গিয়ে পড়ল মায়ের মূর্তির ঠিক পায়ের কাছটায়। সেই সাথে একটা দমকা বাতাসে নিভে গেল যজ্ঞের আগুন। দূর থেকে ছুটে আসা সাদা ধোঁয়াটা কুণ্ডলি পাকাতে পাকাতে জড়ো হলো ঠিক হাঁড়ি কাঠটার সামনে। একটু একটু করে তার মধ্যে ফুটে উঠল একটা মানুষের অবয়ব, নরেনের অবয়ব। আস্তে আস্তে তার ধোঁয়াটে শরীর নিয়ে হাঁড়ি কাঠের বাঁধন খুলে উন্মুক্ত করল পুতুলের দেহটা। সেটাকে নামিয়ে এনে রাখল মাটির উপর। তারপর পরম স্নেহে হাত বুলিয়ে দিল তার ছোট্ট পুতুল মায়ের মুখে। মায়া, সে কি কেবল মৃত্যুতেই কেটে যায়, নাকি মৃত্যুর পরেও এই পৃথিবীর আনাচে কানাচে অদৃশ্য সুতোর বন্ধন হয়ে রয়ে যায় সে? তবে অচৈতন্য পুতুল আর মিনুর শেষবারের মতো নরেনকে আর দেখা হলো না। আবারও কোত্থেকে ধেয়ে এলো একটা দমকা বাতাস, আর তাতেই মিশে নরেনের ধোঁয়াটে শরীরটা কোথায় যেন হারিয়ে গেল। আপনারা শুনছিলেন রিয়া পালের কাহিনী তাবিজ। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবার শুনছেন তারা দয়া করে আমাদের চ্যানেলে এসে ঘুরে যাবেন। আশা করি প্রত্যেকটি গল্প আপনার হাড় হিম করে দিতে বাধ্য। আমাদের সমগ্র পর্ব পরিচালনায় গল্প কথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।